প্রথম যে হু রয়েছে সেটা সাবজেক্ট হিসেবে বসেছিল, হু ইজ এ ডক্টর, কিন্তু সেকেন্ড অপশনে আমরা যে হুম দেখছি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাকে, হুম ইউ টক, যার সাথে তুমি কথা বলেছিলে। পজিটিভ প্রোনাউন কাকে বলে? পজিটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যেটা মালিকানা নির্দেশ করে, লাইক মাই, ইউর, আওয়ার, হিজ, হার। এই এই যে প্রোনাউন গুলো রয়েছে, প্রোনাউন গুলো কোনো কিছু বা কোনো কারো মালিকানা নির্দেশ করে, কারো আয়ত্তাধীন থাকা বোঝায়, লাইক আওয়ার হাউস, ইউর কার, মাই বুক, হিজ ফোন, দেয়ার বাইকস। এই যে সমস্ত প্রোনাউন গুলো আমি প্রোনাউন্স করলাম মাত্র, সেই প্রোনাউন গুলো প্রত্যেকটি হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন যারা একটা মালিকানা নির্দেশ করছে। এবং আমরা আরেকটা বিষয় বলেছিলাম পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যে পজিটিভ প্রোনাউন কখনোই একা বসতে পারে না, তার সাথে সবসময় একটা নাউন বসে। অর্থাৎ শুধুমাত্র ইয়োর, শুধুমাত্র হিজ, শুধুমাত্র হার, এটা কখনোই কোনো সেন্স তৈরি করতে পারে না। ঠিক এরকম আমরা এখন যে টপিকে রয়েছে হুজ, WHOS, হুজ, এটা একটা রিলেটিভ প্রোনাউন এবং একই সাথে এটা একটা পজিটিভ প্রোনাউন। সুতরাং আমরা এট এ টাইম এটাকে বলতে পারি যে পজিটিভ রিলেটিভ প্রোনাউন। পজিটিভ রিলেটিভ প্রোনাউন বলতে বোঝায় যে এমন একটি রিলেটিভ প্রোনাউন যেটা কোনো কিছুর মালিকানা নির্দেশ করে। যেমন এখানে হু ইজ এ ডক্টর, এটা কোনো কিছুর মালিকানা কিন্তু নির্দেশ করে না, বা কোনো কেউ কারোর অধীনে রয়েছে বা কারোর অধীনে কোনো কিছু রয়েছে এমন কোনো কিছুকে নির্দেশ করে না। হুম ইউ টক, তুমি যার সাথে কথা বলেছো, জাস্ট সে কার সাথে কথা বলেছে, তুমি কার সাথে কথা বলেছো, তাকে রেফার করা হয়েছে, এখানে কোনো কিছু মালিকানা নির্দেশ করা হয়নি। কিন্তু যখন আমরা হুজ ব্যবহার করব তখন এটা দিয়ে অবশ্যই একটি মালিকানা নির্দেশ করা হবে বা একটা ওনারশিপ ইন্ডিকেট করা হবে। সো ইট ইজ দ্য টাস্ক অফ পজিটিভ প্রোনাউন টু ইন্ডিকেট দ্য ওনারশিপ। কোন একটা পজিটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তার মালিকানা নির্দেশ করা। লাইক ফর এক্সাম্পল, ইন I don't know whose car it is. গাড়িটি কার সেটা আমি জানি না আসলে। আই ডোন্ট নো, আমি জানি না হুজ কার ইট ইজ। তাহলে কার এর আগে যে হুজ ব্যবহার করা হয়েছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে গাড়িটি যার মালিকানায় রয়েছে তিনি কে? তিনি অ্যানোনিমাস, আননোন, অপরিচিত, তার তিনি আমার পরিচিত নন। জাস্ট এই সেন্টেন্সের মধ্যে সেই ইনফরমেশনটি দেওয়া হচ্ছে, আই ডোন্ট নো হুজ কার ইট ইজ, আমি জানি না এই গাড়িটি কার। আমরা যদি একটা নন পার্সন দিয়ে ব্যবহার করি, দিস ইজ দ্য ম্যান হুজ হাউস ইজ ভেরি বিউটিফুল, যার বাড়িটি হয় সবচেয়ে অনেক সুন্দর, বাড়িটি কার? দ্য স্যার ম্যান জানি। দামেন। হুজ। হুজ বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ম্যান, দামেন। ইভেন মানুষটিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হুজ বলতে একটা ওনারশিপ ইন্ডিকেট করা হয়েছে। একই সাথে এটা একটা রিলেটিভ প্রোনাউন। যেমন মূলত বাক্যটা এরকম ছিল, আমরা যদি বাক্যটাকে একটু ভেঙে লিখি তাহলে ধরি প্রথমটা একটা সেন্টেন্স এবং দ্বিতীয় সেপারেট আরেকটা সেন্টেন্স, দিস ইজ দ্য ম্যান হিজ হাউস ইজ ভেরি বিউটিফুল। ইজ হবে না কি ইনই হবে স্যার? হ্যাঁ, ইজ হবে না ইন হবে এটা হাউসের পরে? ইজ হবে এটা, ইন হবে না, ইজ হবে, টাইপিং মিস্টেক। হিজ হাউস ইজ ভেরি বিউটিফুল। তাহলে দ্বিতীয় আরেকটা সেন্টেন্স, সেপারেট একটা সেন্টেন্স ছিল, আমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে সেকেন্ড সেন্টেন্সের শুরুতে একটা প্রোনাউন পাচ্ছি হিজ হাউস। এখানে হিজ একটা পজিটিভ প্রোনাউন, পার্সোনাল পজিটিভ প্রোনাউন। তাহলে এই পার্সোনাল পজিটিভ প্রোনাউন কি নির্দেশ করছে? মালিকানা নির্দেশ করছে, ওনারশিপ নির্দেশ করছে, হিজ হাউস। তাহলে বাড়িটি যার বাড়ি, মানে তার বাড়ি ছিল খুবই সুন্দর, তার বলতে এখানে কাকে নির্দেশ করা হয়েছে? দ্য ম্যান। এখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা আগে এপি 101 দেখেছি যে কিভাবে একটা রিলেটিভ ক্লজ কিভাবে তৈরি করতে হয়। সাধারণত দুইটা সেন্টেন্স সেপারেট থাকে, সেই দুইটা সেন্টেন্সকে মার্জ করে একসাথে একটা রিলেটিভ ক্লজ তৈরি করা হয়। এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে একটা রিলেটিভ ক্লজ তৈরি করি বা আমরা দুইটা সেন্টেন্সকে মার্জ করে যদি একটা সেন্টেন্সে নিয়ে আসি, তখন কি হবে? একটা রিলেশন তৈরি করতে হবে দুইটা সেন্টেন্সের মধ্যে, এবং রিলেশনটা কার মাধ্যমে তৈরি হবে? হিজ। সেক্ষেত্রে সলিউশনটা কেমন হবে? হিজ যেটা রয়েছে, যেহেতু এটা একটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ পার্সোনাল পজিটিভ প্রোনাউন থেকে এটা চেঞ্জ হয়ে রিলেটিভ পজিটিভ প্রোনাউন হয়ে যাবে। তাহলে হিজ এর পজিটিভ ফরম্যাট কি, সরি রিলেটিভ ফরম্যাট কি? হুজ। হুজ। হিজ এর রিলেটিভ ভার্সন হচ্ছে হুজ।
এবং একই সাথে এটা পজিটিভ প্রোনাউন। সুতরাং আমরা কিন্তু ফরম্যাট চেঞ্জ করি নাই, আমরা শুধু পার্সোনাল প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউনে এনেছি, কিন্তু সেটা যে পজিটিভ যে জায়গাটা ছিল বা পজেশন, আমরা বলেছিলাম পিওএসএসই এসএসআই ভিই। পজিটিভ প্রোনাউন মানে হচ্ছে কোনো কিছু আয়ত্তে নিয়ে আসা, ওনারশিপে নিয়ে আসা। সেটার অর্থ কিন্তু ঠিকই থেকে গেছে দুইটাতেই, জাস্ট রিলেটিভ প্রোনাউনের কারণে দুইটা সেন্টেন্স মার্জ হয়ে এখন একটা সেন্টেন্সে কনভার্টেড হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এবং সেক্ষেত্রে রিলেটিভ, প্রত্যেকটা পজিটিভ রিলেটিভ প্রোনাউন, আমরা জানি যে প্রতিটি পজিটিভ প্রোনাউনের পরে একটা নাউন বসে, ঠিক সেভাবেই ওই সেম ফরম্যাটে এটা ফরম্যাট কেমন হবে, হুজ প্লাস নাউন। এটা ফরম্যাটও ঠিক সেম থাকবে, হুজ প্লাস নাউন। তাহলে আই ডোন্ট নো হুজ কার ইট ইজ, এখানে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে সেখানে একটা পজিটিভ প্রোনাউন বসবে। সেকেন্ড অন যেটা রয়েছে, দিস ইজ দ্য ম্যান হুজ হাউস ইজ ভেরি বিউটিফুল, এখানে ঠিক হাউসের আগে যদি গ্যাপটা থাকে তাহলে সেখানেও একটা অপশন এ বসবে, একটা পজিটিভ রিলেটিভ প্রোনাউন বসবে। এনি কোশ্চেন টিল নো? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আই থিংক নট। না স্যার। সেকেন্ড অন হুজ, দুইটার উচ্চারণ আসলে একই রকম। আমরা উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে কিন্তু এই দুইটা শব্দের মধ্যে ডিফার করতে পারবো না, দুইটা প্রোনাউন্সিয়েশন সেম। সেকেন্ড হুজ যেটা রয়েছে এখানে, আমরা যদি এই শব্দটাকে ভেঙে ফেলি তাহলে এই কনভার্টের শব্দটাকে ভেঙে ফেললে দুইটা শব্দ পাওয়া যাবে এখান থেকে। একটা হচ্ছে হু আর প্লাস ইজ। ইজ, ওয়াজ অর হ্যাজ। এই তিনটা ভার্বের যে কোনো একটা ভার্ব হতে পারে, অর্থাৎ তুমি যে ভার্বটি ব্যবহার করো না কেন, সেটা ইজ হোক, সেটা ওয়াজ হোক, অথবা সেটা হ্যাজ হোক, সবসময় হু এর পরে যদি এটা বসে, যে কোনো একটা বসে, তাহলে তার সংক্ষিপ্ত ফর্ম হবে হু অ্যাপোস্ট্রফি এস। এখানে যে কমার মতো, উপরে যে কমার মতো যে অংশটি রয়েছে, যে সিম্বল রয়েছে, এটার নাম হচ্ছে, এই পাঞ্চুয়েশনের নাম হলো অ্যাপোস্ট্রফি। তাহলে এই অ্যাপোস্ট্রফি এস, যেটা হু এর সাথে অ্যাপোস্ট্রফি এস, এটা সব ধরনের ফরম্যাটে বসবে, হু ইজ থাকুক, হু ওয়াজ থাকুক, অথবা হু হ্যাজ থাকুক, সবসময় অ্যাপোস্ট্রফি এসটা বসবে। ওকে, এখন এটাকে আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই হুজ অ্যাপোস্ট্রফি এস যেটা, এটাকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে আগে আমরা অপশন এ তে কয়টা শব্দ পেয়েছিলাম, এখানে শব্দ কয়টা ছিল? একটা, সিঙ্গুলার ওয়ার্ড ছিল। অপশন বি তে এখানে কিন্তু শব্দ একটা নয়, এখানে শব্দ হচ্ছে দুইটা, একটা হু আর একটা হচ্ছে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আলটিমেটলি দিস ইজ আ প্যাকেজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব, বিকজ হু উইল ওয়ার্ক এজ সাবজেক্ট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হু সাবজেক্টে কাজ করে এবং হুম কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে মূলত এটা হচ্ছে একটা সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এখন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এমন একটি প্রেক্ষাপটে তোমাকে গ্যাপ দেওয়া হবে যেখানে একটা প্যাকেজ দরকার হবে। প্যাকেজ বলতে কি হবে, সেই প্যাকেজের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। তাহলে এমন কোন জায়গা রয়েছে যেখানে তোমার একটা একটা সাবজেক্ট একটা ভার্ব দরকার? কারণ তুমি যদি অপশন বি চুজ করো তাহলে শুধুমাত্র সাবজেক্ট তুমি ইউজ করতে পারবে না, অথবা শুধুমাত্র ভার্ব তুমি ইউজ করতে পারবে না, তোমাকে একই সাথে প্যাকেজ ইউজ করতে হবে, সাবজেক্ট স্যার ভার্বের প্যাকেজ অবজেক্টের ইউজ আগে করতে হবে। এখন আমরা একটু দেখি, কয়েকটা গ্যাপ দিয়ে দেখি। প্রথমত এই ভার্ব গুলিকে আমরা কভাবে ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ দিস ভার্বস ইন টু ওয়েজ। নাম্বার ওয়ান, এজ মেইন ভার্ব। এই ভার্ব গুলোকে কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা পসিবল। তিনটা ক্ষেত্রে আমরা জানি যে ইজ এবং ওয়াজ দুইটা মোটামুটি কাছাকাছি অর্থ দেয়। তারা হচ্ছে আহ, মানে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু হ্যাজ এর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। অ্যাজ মেইন ভার্ব, এক নম্বর এক্সাম্পল হচ্ছে I don't know who is a doctor. I don't know who has a car. দেখো তো, যদি আমরা এখানে হু ইজ এই অংশটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারবো, হু এবং ইজ আলাদা করে লিখতে পারবো এই এক্সাম্পলের প্রেক্ষাপটে?
নো, আমরা সাধারণভাবে লিখতে পারি, কিন্তু এখানে আমাদেরকে আসলে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে বলেছে, অর্থাৎ তাদের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে বলেছে। সেই হিসাবে আমরা হু এবং ইজ দুটো আলাদা লিখতে পারবো না, আমাদেরকে মার্জ করে দিতে হবে, হুজ। এখন এই জায়গাটায় যদি আমি একটা গ্যাপ তৈরি করি, এখানে সাবজেক্টকে বলো তো হু, এবং তার ভার্ব হচ্ছে ইজ। সেকেন্ড পার্ট যেটা রয়েছে, এখানকার সাবজেক্ট হচ্ছে হু এবং তার ভার্ব হচ্ছে হ্যাজ। তো আমি এভাবে হু হ্যাজ লিখতে পারবো না, কারণ আমাকে বলা হয়েছে যে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে বা তাদের সংক্ষিপ্ত মার্জড ফর্ম ইউজ করার জন্য আমি হু এরপর অ্যাপোস্ট্রফি এস ইউজ করলাম। এখন এই দুইটি জায়গায় যদি আমাকে গ্যাপ দেওয়া হয় তাহলে কি হবে? বাক্যটি দেখে আমার কমন সেন্স বলছে যে আই ডোন্ট নো হু ইজ আ ডক্টর, এখানে এই সাবজেক্টের জায়গাটাতে এবং ভার্বের জায়গাটাতে গ্যাপ রয়েছে। অর্থাৎ অপশন এ তে এই যে এক্সাম্পলটা ব্যবহার করা হয়েছে, এখানে এই ক্লজের মানে এখানে দুইটি ক্লজ ব্যবহার করা হয়েছে, একটা মেইন ক্লজ আই ডোন্ট নো, আর একটা হচ্ছে রিলেটিভ ক্লজ হু ইজ এ ডক্টর। তো সেকেন্ড ক্লজ যেটা রয়েছে সেখানে শুধুমাত্র অবজেক্ট রয়েছে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব দুইটাই অনুপস্থিত। তাহলে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই যদি অনুপস্থিত থাকে সেখানে কে বসবে? অপশন বি, ডেফিনেটলি হুজ। অপশন বি তেও ঠিক তাই, আই ডোন্ট নো ড্যাশ আ কার, আমি জানি না কারটি কার ছিল, বা হু হ্যাজ এ কার, কারের একটি গাড়ি রয়েছে। তাহলে আই ডোন্ট নো এই অংশ সব ঠিকঠাক রয়েছে, কিন্তু তার পরে যে অংশটুকু রয়েছে, যে সেকেন্ড ক্লজ যেটা রয়েছে রিলেটিভ ক্লজ, সেখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয়নি। তাহলে আগে আমাকে সাবজেক্ট এবং ভার্ব ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় আমি অপশন এ এবং বি এই দুইটার মধ্যে কোনটা চুজ করব, ডেফিনেটলি উই হ্যাভ টু চুজ অপশন বি, বিকজ উই নিড আ সাবজেক্ট এন্ড ভার্ব ফর নাম্বার বি। So the right option B for the second last two examples. I don't know a doctor, I don't know a car. এক্ষেত্রে আমাদেরকে অপশন বি ইউজ করতে হবে। আরেকটি ব্যবহার রয়েছে যে যখন আমরা এই অপশন এই ভার্বগুলিকে অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি। ইজ অথবা ওয়াজ এই দুইটাকে আমরা খুব কমনলি জানি যে তারা হচ্ছে তাদেরকে দুভাবে মানে অক্সিলারি হিসেবে যখন ব্যবহার করা যাবে, তখন ইজ অথবা ওয়াজ তারা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়। লাইক তাদেরকে কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করা হয়। কন্টিনিউয়াস টেন্স হিসেবে কেমন? আই ডোন্ট নো হু ইজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে হু ইজ গোয়িং, আমরা কিন্তু এখানে অপশন আবার কি হয়েছে বুঝলাম না। আই ডোন্ট নো হু ইজ গোয়িং টু দ্য মার্কেট, এখানে হু ইজ গোয়িং এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, খুব কমন, আমরা যেটা সাধারণভাবে জেনে থাকি। এখানে ধরা যাক হু ইজ এটা ব্যবহার করা হয় না, এখানে তার শর্ট ফর্ম ইউজ করা হয়েছে হুজ। এখন কি হবে? যদি এই জায়গাটাতে আমাকে গ্যাপ দেওয়া হয় তাহলে গ্যাপটা পড়বে একটা আইএনজির আগে। যদি কোনো আইএনজির আগে গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং ভার্ব মিসিং রয়েছে, অর্থাৎ মেইন সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব মিসিং রয়েছে। তাহলে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এই প্যাকেজটা আমার কোন অপশনে রয়েছে? অপশন এ এবং বি এর মধ্যে, হুজ এবং হু অ্যাপোস্ট্রফি এস এর মধ্যে অবশ্যই বি তে রয়েছে। সো আমরা এখানে অপশন বি চুজ করব। আবার ধরা যাক যে এটা কন্টিনিউয়াস টেন্সে নেই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কেমন হতে পারে? I don't know. I don't know who has bought a car. ধরা যাক এখানে who has না হয়ে এটা তার শর্ট ফর্ম হলো whose। এখন গ্যাপটা পড়লো এখানে, ভার্বের থার্ড ফর্মের আগে গ্যাপ রয়েছে, তখন আমাদের কোন অপশনটি চুজ করতে হবে? যেহেতু থার্ড ফর্মের আগে গ্যাপ রয়েছে তার জন্য দরকার একটা পারফেক্ট অক্সিলারি হ্যাজ অথবা হ্যাভ। আমার কাছে হ্যাজ হ্যাভ নাই, আমার কাছে হ্যাড নাই, কিন্তু হ্যাজ অপশন রয়েছে, এবং হ্যাজ অপশন এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিকোয়ার করছে, সুতরাং এটাই পারফেক্ট হবে যে হ্যাজ। আর হ্যাজ এর সাথে সাবজেক্ট এবং হ্যাজ এই দুইটার কন্ট্রাক্টেড ফর্ম অপশন আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে অপশন বি, যেখানে একই সাথে একটা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব রয়েছে। সো
এটা সঠিক উত্তর হবে অপশন বি, বিকজ ইট রিকোয়ার্স হু হ্যাজ বট আ কার। থার্ড ভার্বে থার্ড ফর্ম বট, বাই, বট তার আগে গ্যাপ রয়েছে, সুতরাং এখানে পারফেক্ট টেন্সের অক্সিলারি বসবে এবং আমার কাছে পারফেক্ট টেন্সের অক্সিলারি রয়েছে অপশন বি তে, সো আমরা অপশন বি ইউজ করেছি। জুবাইদ, নো প্রবলেম, ইউ ক্যান টেক দ্য লিভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। No, sir. Please read sentence number 1. আমরা যদি কোনো নাউনের আগে গ্যাপ দেখি তাহলে সেখানে কোন ফরম্যাট ইউজ করব? স্যার এটা এ হবে। প্রথমটা স্যার। যদি কোনো A. নাউনের আগে গ্যাপ দেখি তাহলে আমাদেরকে অপশন এ ইউজ করতে হবে, হুজ। জি, স্যার। এবং আমরা A. যদি ভার্বের ক্ষেত্রে শুধু বলা যাবে না যে ভার্বের আগে গ্যাপ বা এরকম কিছু বলার সুযোগ নেই, বা যদি এমন কোনো জায়গায় গ্যাপ থাকে যেখানে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে আমাদের অপশন বি ইউজ করতে হবে। এবং সাবজেক্ট এবং ভার্ব বলতে গেলে, এই প্যাকেজের কথা বলতে গেলে ভার্বকে দুভাবে এক্সপ্লেন করতে হবে। নাম্বার ওয়ান, ইট শুড বি মেইন ভার্ব or it should be auxiliary verb. Now the situations will vary. Number one, dash collection of beetles covers every inch of our bedroom walls. আমরা এই ক্লজটির মধ্যে দেখতে Yes, পাচ্ছি sir. যে সেখানে ভার্ব রয়েছে covers। তাহলে ভার্ব যদি ওই বাক্যের কোথাও থাকে বা ওই ক্লজে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্ব নিয়ে ভাবতে হবে না, সো অটোমেটিক্যালি অপশন বি রিজেক্টেড। যেহেতু এখানে ভার্ব রয়েছে covers, তাহলে এই অংশে আর কোনো ভার্ব বসবে না, সো সাবজেক্ট ভার্বে যে অপশনটা ছিল সেটা আমাদেরকে কুইট করতে হবে। নাও উই লিভ অপশন এ, হুজ কালেকশন অফ বিটলস, যার কালেকশন, এটা একটা মালিকানা নির্দেশ করা হচ্ছে, ওনারশিপ নির্দেশ করা হচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা হয়তো এখন একটু জটিল ভাবে পড়েছি বা গ্রামাটিক্যালি তাকে এক্সপ্লেন করেছি, কিন্তু যখন আমরা এই পুরো সেন্টেন্সটা যদি পড়ি বা মিনিং দেখলে আমরা বুঝতে পারি যে একটা সেন্স আমাদের মধ্যে তৈরি হয় যেখানে অপশন এ হবে নাকি অপশন বি হবে। ওকে, এটা খুবই কমন একটা জিনিস যে মিনিং পড়লে অধিকাংশ ক্ষেত্রেই বা সেন্টেন্সটা পড়লে আমাদের মধ্যে একটা সেন্স গ্রো করবে। তো নাম্বার ওয়ান এখানে হবে হুজ কালেকশন অফ লিমা বিনস, সো রাইট নাও স্যার অপশন এ। নাম্বার টু, স্যার অপশন এ। again option A, because here we have a verb amazed। বাক্যের এই অংশের মধ্যে একটা ভার্ব রয়েছে, তাহলে এখানে উত্তর হবে হুজ অ্যাবিলিটি টু ইট, যার অ্যাবিলিটি, যার সক্ষমতা। It indicates to ownership, possessive form. Number two, so number two should be option A. Number three, স্যার অপশন বি। Option B. number three, it should be option B. Who is furiously typing? Who is furiously typing? How can we define option B? Because we have an ing format here, typing. So we have a doubt that there is furiously after gap. আমাদের অনেকের কাছে একটা ডাউট রয়েছে যেখানে তো স্যার গ্যাপের পরপরই তো এখানে একটা অ্যাডভার্ব রয়েছে, তাহলে কি হবে? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাডভার্বটা কিন্তু ম্যাটার করে না, অ্যাডভার্বটা ইম্পর্টেন্ট নয়। যেখানে তোমাকে সাবজেক্ট এবং ভার্ব ডিফাইন করতে দিয়েছে সেখানে অ্যাডভার্ব কোনো ভূমিকা রাখবে না, সেখানে ভূমিকা রাখবে হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্ব যেটা রয়েছে এখানে, মেইন ভার্ব যেটাকে আমরা বলছি সেটার সাথে কিন্তু আইএনজি রয়েছে, টাইপিং। সো দ্য মেইন ভার্ব ইজ ইন ing format, so we have to use option B here from the concept of continuous tense থেকে এখানে option B হবে right answer, who is furiously typing. Number 4 please. স্যার অপশন বি। এটা বি হবে স্যার। B definitely, because it indicates to continuous tense. Okay, now number 5 to number 20 please do it. 5 থেকে 20 পর্যন্ত করে ফেলো, 15 পর্যন্ত আছে প্রথম স্টেপে, তারপরে আবার 5টা দেখাবো আমি।
স্যার 6 নম্বরটার মধ্যে গ্যাপটা কোথায়? 6 নম্বরের গ্যাপটা হচ্ছে এই যে লোরেইন এর পর, থট অফ লোরেইন, লোরেইন এর পর। মানে এই ভিউতে দুইটা পেজ মার্জ হয়ে যায়, তো ওখানে অনেকগুলো গ্যাপ হচ্ছে উঠে যায়, বাট এটাকে নর্মাল ফন্টে নিয়ে গেলে তখন আবার শো করবে। জি স্যার। স্যার 11 নম্বরটা, 11 আর 12। কেভিন, আফটার কেভিন, হি কল্ড অন কেভিন। তারপর 12 নম্বরটা হচ্ছে অলিভার, আফটার অলিভার। স্যার ডান। ওকে, number 1. Okay, now back to the original format. Number 5, please. স্যার এ। How? কেন বা কিভাবে? স্যার হুজ অ্যাটাক হ্যামস্টার উইল বি, আমার সিওর Yes. কারণে দেখা যাচ্ছে। অনেকে কনফিউজড হতে পারে যে এখানে অ্যাটাক তো ভার্ব, কিন্তু এখানে আসলে ভার্ব হিসেবে তাকে ব্যবহার করা হয়নি। হুজ অ্যাটাক হ্যামস্টার উইল বাইট দ্য ফিঙ্গার্স। হ্যামস্টার মানে হচ্ছে এক ধরনের ইঁদুর। গত একদিন বলেছিলাম যে হুজ অ্যাটাক হ্যামস্টার, এখানে অ্যাটাক শব্দটা ভার্ব হিসেবে আসেনি, কিন্তু এটার উপস্থিতি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। যে অ্যাটাক হ্যামস্টার মানে হচ্ছে অ্যাগ্রেসিভ হ্যামস্টার, অর্থাৎ আক্রমণাত্মক ইঁদুর। তাহলে হুজ অ্যাটাক হ্যামস্টার, যেহেতু হ্যামস্টারের আগে এই গ্যাপটা রয়েছে, সুতরাং এখানে নাউনের আগে গ্যাপ। The right answer will be option A. Number 6. I স্যার think বি। maximum of you answered option B. Is there any exceptional answer from option B? কারো কাছে কি B বাদে অন্য কোনো আনসার আছে? Or B is the wrong answer here. অনেকে বলতে পারো স্যার এটা তো আইএনজি রয়েছে। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। স্যার লোথিং মানে কি? লোথিং মানে হচ্ছে ঘৃণা বা অপছন্দতা। লোথসাম হচ্ছে ঘৃণ্য। লোথিং মানে স্যার হচ্ছে তাইলে ধরো যে অপশন, তুমি একটা খাবার তুমি পছন্দ করো না, অপশন এ হবে অপছন্দ স্যার। করো, তাহলে ইয়েস, তুমি একটা খাবার পছন্দ করো না, তো এটা হচ্ছে তোমার খাবারের উপরে তোমার একটা লোথিং রয়েছে। ওকে, মূলত এটা হচ্ছে একটা জেরান্ড। ওকে, লোথিং। স্যার হুজ লোথিং অফ লিমা বিনস উড মিন, এখানকার ভার্বটা কিন্তু এই যে উড মিন, এখানে এটা হচ্ছে ভার্ব। হুজ লোথিং অফ লিমা বিনস, আমি সেন্টেন্সটা যদি একটু পড়ি। As mom stood in front of the frozen vegetables, she thought of Lorraine. মা ফ্রোজেন ভেজিটেবলের সামনে দাঁড়িয়ে ভাবছিলেন তিনি কোন খাবারটি চুজ করবেন। ঠিক সে সময় তিনি ভাবছিলেন তার কন্যা লোরেইনের কথা, কারণ লোরেইন কি করে, লোরেইন এই যে লিমা বিনস নামক একটা ভেজিটেবল রয়েছে সেই সবজিটি একদমই পছন্দ করে না। হুজ লোথিং অফ লিমা বিনস উড মিন আ ডিনার ইজ ওর্থ অফ কমপ্লেন্টস, অর্থাৎ তিনি যদি এই সবজি দিয়ে একটা ডিনার তৈরি করেন তাহলে সেটা কমপ্লেইনে ভরা হবে, অভিযোগে পূর্ণ হবে। তাহলে হুজ লোথিং অফ লিমা বিনস উড মিন, তার এমন ঘৃণা রয়েছে এই সবজিটির প্রতি বা লিমা বিনস এর প্রতি, যেটার অর্থ হলো এই যে উড মিন, এটা এই অর্থ দেয় যে আর ডিনার ইজ ওর্থ অফ কমপ্লেন্টস, একটা ডিনার হবে অভিযোগে ভরা। তার মানে এটা হয় নাই, সেটা হয় নাই, ভালো লাগে নাই, এই টাইপের। তাহলে হুজ লোথিং, এখানে লোথিং এটা একটা জেরান্ড হিসেবে এসেছে, যেটা মূলত একটা নাউন হিসেবে কাজ করছে। সো দ্য গ্যাপ ইজ নট বিফোর দ্য কন্টিনিউয়াস ভার্ব, ইট ইজ নাউন। ওকে, আই মিন
নাউন অ্যাজ দ্য জেরান্ড অর জেরান্ড, ইয়েস, নাউন অ্যাজ দ্য জেরান্ড, এখানে জেরান্ড হিসেবে একটা নাউন ব্যবহার করা হয়েছে। সো রাইট আনসার শুড বি অপশন এ, হুজ লোথিং, যার ঘৃণা বা যার অপছন্দতা। ওকে, নাম্বার 7 প্লিজ। নাম্বার 7, the right answer should be option A. A. B, B, sir. অপশন বি, হু ইজ অ্যাজ কমফোর্টেবল, মূলত এটা এরকম ছিল, হু ইজ অ্যাজ কমফোর্টেবল ডান্সিং ইন লাইন এট দ্য ক্যাফেটেরিয়া অ্যাজ শি ইজ ইন দ্য ব্যালে স্টুডিও। সো হু ইজ অ্যাজ কমফোর্টেবল, এটার সঠিক শর্ট ফর্ম হচ্ছে, আমরা সো শর্ট ফর্ম হিসেবে আমরা তো এভাবে লিখতে পারবো না, আমাদের চুজ করতে হবে কোনটা নিব, হু হু অ্যাপোস্ট্রফি অর হু উইদাউট অ্যাপোস্ট্রফি। সো রাইট আনসার শুড বি বি। Now number 8, it is definitely Okay, option sir. A, whose Okay. wacky hairstyle. Wacky Yes. hairstyle means the undecorated hairstyle, অর্থাৎ অপরিচ্ছন্ন, এলোমেলো, অগোছালো, এটা হচ্ছে নাম্বার 8 আনসার, অপশন A. Number 9, it is Sir, এটা B. okay. definitely option A, whose A, long sir, A. curly red hair. মূলত এখানকার হেয়ারটা হচ্ছে গ্যাপের জন্য আনা হয়েছে, এই গ্যাপটা মূলত রাখা হয়েছে এই হেয়ার। স্যার এখানে স্যার হু ইজ লং কার্লি রেড হেয়ার এরকম দেখো তো না কি না না, আনসার হয়। যার যার লম্বা কার্লি রেড হেয়ার আছে হু এরকম। ইজ যদি ব্যবহার করে তাহলে কি হবে, ক্লাইভ স্যাট বিহাইন্ড জুলি, হু ইজ লং কার্লি রেড হেয়ার, যে হয় একজন মানে কোকড়া চুল হবে, মিনিং মিলবে। আচ্ছা। না স্যার No, যার লম্বা চুলের কথা বলছে, এখানকার ভার্ব কিন্তু ইজ, তুমি যদি এই ফরম্যাট ব্যবহার করো তাহলে ইজ হচ্ছে এখানকার ভার্ব, বাট আলটিমেটলি এটা কিন্তু এই বাক্যের ভার্ব না, এই বাক্যের ভার্ব পরে রয়েছে যে ড্রিপ ডাউন, এটা হচ্ছে তার ভার্ব, ড্রিপ ডাউন। ঠিক আছে, তাহলে হুজ লং কার্লি রেড হেয়ার ড্রিপ ডাউন হার ওয়াইড শোল্ডার্স। ওকে, তাহলে এটা এটা সঠিক উত্তর হবে হুজ, WHOS, হুজ অ্যাপোস্ট্রফি, সরি, পজিটিভ প্রোনাউন থেকে আসবে, সুতরাং এটা অপশন এ। নাম্বার 10, টনিয়া, বি স্যার। definitely B. It must be B. Who is praying? I mean, who's praying? Like it should be option B. Number 11, Sir, B. whose lack of preparation? It should be option A. কেন এ? দেখো, প্রফেসর বায়ার্নস, প্রফেসর বার্নিস sighed with impatience after he called on Kevin. কেভিনের নাম ডাকার পর তিনি খুবই অধৈর্য হয়ে গেলেন। whose lack of preparation always holds up the rest of the enthusiastic class. যার ক্লাসের প্রস্তুতি না থাকাটা তার পুরো ক্লাসের মনোযোগ বা তার ইয়েটাকে নষ্ট করে দেয়, কারণ সে এমন প্রশ্ন করে বা এমন অ্যাটিটিউড দেখায় যেটা ক্লাসের অন্যদেরকে ডিমোটিভেট করে। তাহলে হুজ ল্যাক অফ প্রিপারেশন, ল্যাক, এটা হচ্ছে ল্যাক, কখনো কখনো ল্যাকের অর্থ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে দেয়, অর্থ Sir, দেয়, আবার কমতি। কখনো কখনো এটা নাউন হিসেবে অর্থ দেয়, এখানে নাউন হিসেবে অর্থ দিচ্ছে তার কমতি বা তার ঘাটতি, হুজ ল্যাক অফ প্রিপারেশন, যার প্রস্তুতির ঘাটতি। ওকে, তাহলে আলটিমেটলি এই গ্যাপটা হয়েছে কিসের আগে, এখানকার সাবজেক্ট এটা এবং ভার্ব হচ্ছে হোল্ডস, হোল্ড হলো ভার্ব, তাহলে আমার সাবজেক্ট ভার্ব দরকার নেই, এখানে প্রয়োজন হচ্ছে পজিটিভ প্রোনাউন, অপশন এ, হুজ ল্যাক অফ প্রিপারেশন। Number 12, very easy to answer, it should Sir, be option A. A, because whose bad habit, whose bad habit of chewing. Number 13, correct option A. Option A, whose jerky had movements, this is the noun, so it should be option A. Number 14, Sir, B. অনেকে বলবে এটা, yes exactly, who is ashamed, কোন অর্থে ব্যবহার করা হয়েছে বলো তো? স্যার This is not perfect ভার্বের tense. আগে This is not perfect tense. Ashamed is not verb here. It looks like a verb, but it is not a verb indeed. It is an adjective from Yes, past yes. participle. এটা past participle থেকে একটা adjective হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আসলে verb না। Ashamed অর্থ হচ্ছে লজ্জিত, যে হয় লজ্জিত, এখানে লজ্জিত অর্থ তার, সে লজ্জা পেয়েছে বা লজ্জা পেলো, এই টাইপের অর্থ কিন্তু দেয় না। ওকে, হু ইজ অ্যাশেমড, যে হয় লজ্জিত, তাহলে অপশন বি ঠিক আছে এটার উত্তর, কিন্তু এটা পারফেক্ট টেন্স থেকে কিন্তু আসেনি, এটা ইনডিফিনাইট টেন্স থেকে এসেছে। Who is ashamed? Okay, number 14, B. Number 15, স্যার A. whose little finger? Definitely option A, whose little finger? কার little finger, কার ছোট আঙ্গুল, তার, I mean রিজি, option A. Number 16, the gap is before an ing, so it should be option B. স্যার B. Who is B, waiting? B. Continuous tense, who is waiting, I mean who's waiting, option B. Number 17, fungus covered chicken salad sandwich. A. A, whose fungus covered chicken salad sandwich? মূলত এখানকার মূল নাউনটা হচ্ছে ইয়েলো কালার হাইলাইট করা আছে, যেটা স্যান্ডউইচ, এটাই হচ্ছে মূল নাউন,
এবং তার আগের অপশনটি হচ্ছে অপশন এ। নাম্বার 18 প্লিজ। স্যার এটা অপশন এ। হুজ অপশন এ, Whose হুজ যার স্মাইল। যার হুজ স্মাইল, যার হাসি। and number 19, follow the word hitting. Gap is before Who the is ing হবে না? form, so it Sir, should be option B. B. Who Who is is hitting? Who is hitting? And number 20, বি স্যার, who is B. going to ইজ গোইং টু Sorry, ড্রাইভ। who is going to drive Raymond? একটা বিষয় খেয়াল করবা যে একটা জেনারেল সেন্টেন্স বা অ্যাজার্টিভ সেন্টেন্সে কখনোই শুরুতে হু বা হুম বা হুজ এগুলো বসে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছি, নট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ডেফিনেটলি নাম্বার 20 দেখো, এখানে শুরুতে হুজ বসেছে, তাই না? বা হু ইজ বসেছে। সেটা হু ইজ বসুক আর হুজ বসুক, অপশন 20 তে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম শুরুতে গ্যাপ রয়েছে। কেন শুরুতে গ্যাপ রয়েছে? কারণ এই সেন্টেন্সটা পুরোটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক সেন্টেন্স। দেওয়া আছে। কিন্তু কোন জেনারেল সেন্টেন্সে এর বাইরে কোশ্চেন মার্ক নাই এমন কোন সেন্টেন্সে দেখবা শুরুতে কোনো গ্যাপ নেই। তুমি যদি নাম্বার 17 এর কথা বলো, দেখো এখানেও কিন্তু একদম শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সাইন রয়েছে। তার মানে এই বাক্যটা হলো একটা কোশ্চেন বোধক। কোশ্চেন বোধকের সবগুলো শুরুতেই হুজ বা এই যে হু ইজ যেটাই থাকুক তার শুরুতে গ্যাপ থাকে। কিন্তু একটা জেনারেল সেন্টেন্সে কখনোই একটা বাক্যের শুরুতে হু অথবা হুম অথবা হুজ এগুলো দিয়ে একটা বাক্য স্টার্ট করা যায় না। আমরা কিন্তু প্রায় সময় এই ভুলটা করি পরীক্ষায়। আমরা প্রথম অংশ শেষ করে ফেলি, তারপরে লিখি হু ইজ ডুইং দ্য ওয়ার্ক ইজ মাই কাজিন। কখনোই হবে না, কখনোই এটা সম্ভব না। হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, যে কাজটি করছে সে হলো আমার কাজিন। এটা এভাবে কখনো একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা যায় না। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনোই শুরুতে রিলেটিভ প্রোনাউন বসতে পারে না। রিলেটিভ প্রোনাউন শুরুতে বসতে পারে কখন? যদি সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, তখন সেটা ঠিক আছে। ওকে, now the next exercise will be exercise number 7. এক্সারসাইজ নাম্বার 7, আমরা 6টা কেন স্কিপ করছি? কারণ 6 এর যে টপিকগুলো রয়েছে এটা একটু ডিফারেন্ট, বাট 7 এর টপিকগুলো নাম্বার 5 এর সাথে অনেকটা মিল। আমরা মাত্র যে টপিকটা শেষ করলাম, এখানকার দেখো দুইটা কন্টেন্ট রয়েছে, ইটস এন্ড ইটস। একটা হচ্ছে ইটস উইথ অ্যাপোস্ট্রফি, একটা হচ্ছে ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি। ঠিক হুজ এবং হুইজ এর মতো। তাহলে ইট, এটা আসলে কোন ধরনের নাম্বার বলতে পারবা? ইটস এর, ইটের প্লুরাল কি? ইট প্রোনাউন, তার প্লুরাল কি? স্যার বলতে পারতেছি না। ইট ইজ আ বুক। স্যার দ্যাট, this দিস কি আর হবে? বুকস বা দ্যাট আর বুকস। দিস আর বুকস, দ্যাট হবে না, দ্যাট দিস আর হবে। বুকস। So those না, তুমি ইট দিয়ে না ব্যবহার স্যার, করবে। দ্যাট দ্যাট হবে তো না স্যার। হচ্ছে, দ্যাটের প্লুরাল হচ্ছে দিস। ওকে, আমি যদি এভাবে লিখি তাহলে টিএচ এটি, দ্যাটের পরিবর্তে তুমি তার প্লুরাল লিখতে পারো দিস। ও সরি, আমি ভুল বললাম। দিস এর প্লুরাল হলো দিস, আর টিএচ এটি দ্যাটের that প্লুরাল are হলো those. দোজ। তাহলে ইটের প্লুরাল কি? এখানে তো তুমি দোজ বা দিস ব্যবহার করতে পারবে না, কারণ তোমাকে যেখানে গ্যাপটা দিয়েছি আমি সেটা হচ্ছে ইটের পরিবর্তে তার প্লুরাল ব্যবহার করতে হবে। সেটা কি হবে? So eats হবে নাকি? No, So they এটা হবে এটা they. অনেকে আমরা মনে করি, কিন্তু সেটা ভুল কনসেপশন। ইটস কিন্তু হবে না, ইটস কিন্তু প্লুরাল না। ইটের প্লুরাল অনেকে মনে করে শেষে এস আছে দেখে এটা ইটস। ইট কিন্তু নাউন না যেটাকে তুমি এস দিয়ে প্লুরাল করবা। ওকে, এটার এক্সাক্ট প্লুরাল হচ্ছে দে। জি স্যার। অনেকের মাথায় আসে স্যার দে তো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে। জি স্যার। No, জি স্যার। এটা হচ্ছে আমাদের একটা মিসকনসেপশন যে দে মনে হয় শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যত ধরনের প্লুরাল আছে সেটা বস্তুবাচক হোক ব্যক্তিবাচক হোক, সব ক্ষেত্রে দে। দে আর দ্য বুকস, ওকে, দে আর দ্য চিলড্রেন, they are the animals, they are the cows, they are the goats. Okay, এক্ষেত্রে সব ইটের পরিবর্তে তুমি যখনই প্লুরাল ব্যবহার করবে তার প্লুরাল হচ্ছে দে। তাহলে ইটস কি স্যার জিনিস? ব্যাপারটা মানায় নিতে পারতেছি না। আনইউজুয়াল, এবং এটা আমাদের মিসকনসেপশন কাজ করে, তো এই জন্য আমরা এটা জি স্যার। আনইজি লাগছে আমাদের জন্য। কিন্তু এটাই সত্যি যে ইটের প্লুরাল হচ্ছে দে।
এবং দে ব্যক্তি এবং অব্যক্তি সব ক্ষেত্রে ব্যবহার করা হয় প্লুরাল। তাহলে ইটস কি জিনিস? দে আর, স্যার ইটস, ধরা যাক আমরা এই সেন্টেন্সটাকেই ব্যবহার করি, ইট ইজ আ বুক। স্যার ইটস মানে তার, আমরা একটু আগে পজিটিভের কথা বললাম এটার না, পজিটিভ প্রোনাউন কাকে বলে? যে স্যার সমস্ত ব্যক্তি প্রোনাউন মালিকানাধীন কিছু বোঝায়। মালিকানাধীন নির্দেশ করে, অর্থাৎ ওনারশিপ ইন্ডিকেট করবে যে সমস্ত প্রোনাউন গুলো, তাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এখানে ইটস হলো পজিটিভ প্রোনাউন। ধরা যাক একটা বই বললাম যে ইহা একটি বই, এই বইটির রং হচ্ছে লাল, তাহলে ইহার রং লাল। আমরা বাংলায় যাকে বলে থাকি, সাধু বাংলায় বলে থাকি হচ্ছে ইহার রং, আর চলিত বাংলায় বলে থাকি এটার রং। তাহলে এটার রং লাল, সেক্ষেত্রে কি হবে? ইটস কালার ইজ রেড। এটি হয় খুব দামি, তাহলে এবার কিভাবে লিখতে হবে? ইট ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। এখানে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটাকে ইট ইজ না লিখে তার সংক্ষিপ্ত ফর্ম It's লেখা হতে পারে ইটস। অবশ্যই yes. দেখো তিনটা ইটস এখানে লেখা হয়েছে। ইট ইজ আ বুক, ইটস কালার ইজ রেড, ইটস ভেরি এক্সপেন্সিভ। তাহলে এখানকার এই যে দুইটা ইটস লেখা হলো, ইটস কালার আর একটা হচ্ছে ইটস ভেরি এক্সপেন্সিভ, দুইটা কি সেম ইটস? নো, না দে স্যার, আর ডিফারেন্ট। আমাদের এখন কনফিউশনটা হচ্ছে এখানে আমি তাহলে কোন ইটস ব্যবহার করব। ধরো যাক আমার কাছে অপশন এ দেওয়া হয়েছে উইদাউট অ্যাপোস্ট্রফি এটা, এবং অপশন বি দেওয়া হয়েছে ইট উইথ অ্যাপোস্ট্রফি। আমাকে দুটার মধ্যে এই পার্থক্যটা দুইটি কি স্যার? জায়গায়, এক্স্যাক্টলি এই দুইটি জায়গায় আমাকে গ্যাপ দেওয়া হলো, যে ইটস কালার এবং এখানে এটা, এই দুই জায়গায় আমি এখন কোন ইটস ব্যবহার করব, অপশন এ নাকি অপশন বি? সেটা এবার ডিপেন্ড করবে আমার এই ডিসকাশনের উপরে, এটা তো ক্লিয়ার হবে। অপশন এ দেখো, ইটস ইটস ইজ পজিটিভ প্রোনাউন, এবং আমরা জানি যে প্রত্যেকটি পজিটিভ প্রোনাউনের সাথে কি বসে? নাউন। একটা নাউন বসবে। পজিটিভ প্রোনাউন কি কখনো একা বসতে পারে? না। সাবজেক্টিভ প্রোনাউন সে একা বসতে পারে, হু সে একা একা বসতে পারে। তুমি যদি হু ইজ, এই ইজ যদি হু এর সাথে মিক্স না করো, কোনো অসুবিধা হবে? না, কোনো Yes, sir. অসুবিধা হবে না। মূল সেন্টেন্সে কোনো অসুবিধা হবে না, সাধারণ অর্থে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা কেন মিক্স আলাদা লিখতে পারছি না? কারণ আমাকে তো আসলে আলাদা করে লেখার অপশন দেওয়া হয়নি। আমাকে বলেছেই যে ইট এবং ইজ যদি একসাথে লেখা হয় তাহলে সেটা ফরম্যাট কি হবে? ইটস, উই ইট উইথ অ্যাপোস্ট্রফি। দুইটার উচ্চারণ একই রকম, ইটস ইটস, দুইটার উচ্চারণ কিন্তু আসলে একই রকম। পার্থক্যটা হচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশন মিক্স, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে। তাহলে ইটস যখন তুমি বলছো পজিটিভ প্রোনাউন, তখন পজিটিভ প্রোনাউনের ধর্ম হচ্ছে যে প্রত্যেকটি পজিটিভ প্রোনাউনের সাথে একটা নাউন বসে। এখানে ঠিক তাই হয়েছে, একটা এই পজিটিভ প্রোনাউনের সাথে একটা নাউন বসবে। যেমন দেখো, দিস ইজ দ্য রেয়ার টাইপ ফ্লাওয়ার ড্যাশ কালার ইজ ক্রিম। স্যার ইটস হবে। ইটস কালার ইজ ক্রিম। দেখো এখানে তুমি যদি শুধু এভাবে লিখতে, যে কালারটা না লিখে তুমি শুধুমাত্র ইটস লিখবা, ইটস ইজ ক্রিম হবে? না স্যার, ক্যান ইট না মেক স্যার, এনি সেন্স? ধরো যে আই নো ইটস, তারপরের সেন্টেন্সটা দেখো, আই নো ইটস, থেমে গেলে কিছু হবে? ক্যান ইউ মেক দ্য সেন্স? এটা আমি জানি, এটা তো স্যার আই নো হচ্ছে ইটস, আমি এটা জানি না, আমি এখানে এটা না, এখানে ইহার, আমি ইহার জানি, আমি ইহার কি জানি? তাহলে মানে এখানে ইট বলেন, আই নো ইট বললে তো ঠিক আছে, সেক্ষেত্রে তো সমস্যা ছিল না, যে আমি ইহা জানি বা কিছু একটা সম্পর্কে আমি জানি। কিন্তু যখন তোমাকে বলছে আই নো ইটস, দেন হোয়াট? দেখো মাইক্রোসফট ওয়ার্ডও এটাকে সিগন্যাল দেওয়া শুরু করছে, সামথিং মিসিং। জি স্যার। তাহলে তখন তোমাকে একটা নাউন ব্যবহার করতে হবে, আই নো ইটস নেম, এবং তার আগে যেটা ছিল ড্যাশ কালার ইজ ক্রিম, দ্যাট মিনস ইটস কালার ইজ ক্রিম, ইহার রং হয় লাল বা ক্রিম। হ্যাঁ, এখন ইটস বলতে পজিটিভ প্রোনাউন যখন হবে তখন ডেফিনেটলি একটা নাউনের সাথে তাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনো নাউনের আগে যদি গ্যাপ থাকে এবং সেখানে যদি অন্য সাবজেক্ট ভার্ব ঠিকঠাক মতো থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে আমাকে অপশন এ ব্যবহার করতে হবে। কিন্তু অপশন বি, এটাকে ঠিক আগে যেমন হু অ্যাপোস্ট্রফি এস ছিল এরকম ইট অ্যাপোস্ট্রফি এস, এটাকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে তিনটা ভার্ব পাবে, ইজ, ওয়াজ অথবা হ্যাজ, এবং ঠিক আগের মতোই এই ভার্বগুলোকে দুভাবে ব্যবহার করা যাবে, মেইন ভার্ব হিসেবে এবং অক্সিলারি ভার্ব হিসেবে। যদি তুমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করো, আগের সাথে এখানকার পার্থক্যটা কি, যে আগে আমরা হু অ্যাপোস্ট্রফি এস যেটা ব্যবহার করেছিলাম, হু ইজ, হু ওয়াজ অথবা হু হ্যাজ, এটার সাথে এই ইট অ্যাপোস্ট্রফি এস এর ডিফারেন্সটা হচ্ছে যে আগের ভার্সনটাতে ওটা কখনোই বাক্যের শুরুতে ব্যবহার করেনি। একটু আগে কিন্তু আমি সেটা আলোচনা করে এসেছি। আমরা কি হু অ্যাপোস্ট্রফি এস এটাকে কি কোনো একটা অ্যাজার্টিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে দেখতে পাবো বা ব্যবহার করতে পারবো? পারবো না, আমি কিন্তু মাত্রই বলে আসলাম সেটা। তাহলে এখানে যেটা হচ্ছে যে ইটস যেটা এটা বাক্যের শুরুতে ব্যবহার করা যেতে পারে। মানে এই যে একটু আগে যেটা দেখেছি, ইটস কালার ইজ ক্রিম, এটা নিয়ে কোনো অসুবিধা, কারণ এটা তো রিলেটিভ প্রোনাউন না, এটা হচ্ছে একটা জেনারেল প্রোনাউন।
এম আই ক্লিয়ার? আমি কি জি স্যার। বোঝাতে পেরেছি তোমাদেরকে যে রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে সেটা কখনোই একটা অ্যাজারটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে ব্যবহার করা যাবে না, কখনো এরকম ব্যবহার করা যাবে না হু ইজ আ, কি লিখলাম এটা, হু ইজ আ কাজিন, এভাবে কখনো লেখা যাবে? না স্যার। যাবে না। তাহলে হু যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ঠিক আছে, এটা যদিও কনটেক্সটে মিলে না, তারপর এটা জোর করে লেখা সম্ভব। হু ইজ এ কাজিন, কাজিন কে, সেটা লেখা সম্ভব। কিন্তু একটা জেনারেল সেন্টেন্স হিসেবে কখনো এই সেন্টেন্সটা এভাবে লেখা যাবে না, কারণ জেনারেল সেন্টেন্সে কখনো রিলেটিভ প্রোনাউন একদম শুরুতে বসতে পারে না। এবার আসি আমরা পরের অংশে। ইট অ্যাপোস্ট্রফি এস, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তখন ঠিক আগের মতোই ইজ, দিস ইজ এ রেয়ার টাইপ ফ্লাওয়ার, ইট ইজ ভেরি প্রেশাস। এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, ইট ইজ ভেরি প্রেশাস। এবং এটাকে যদি আমরা এখন শর্ট ফর্ম করে ফেলি তাহলে ইটস, ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস ভেরি প্রেশাস। অর্থাৎ এমন কোনো বাক্য বা বাক্যাংশ যেটার শুরুতে কোনো সাবজেক্ট এবং ভার্ব দেওয়া হয়নি বা ওই বাক্যের কোথাও সাবজেক্ট এবং ভার্ব এখনো ব্যবহার করা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাকে অপশন বি চুজ করতে হবে, কারণ এটা একটা প্যাকেজ, যে প্যাকেজের মধ্যে একটা সাবজেক্ট ইট রয়েছে এবং তার সাথে একটা ভার্ব রয়েছে ইজ, ওয়াজ অথবা হ্যাজ। হ্যাঁ, এখন ভার্ব গুলোকে আমরা দেখছি দুভাবে ব্যবহার করা যাবে, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিরকম? এক নম্বর পয়েন্ট আমরা দেখলাম দিস ইজ আ রেয়ার টাইপ ফ্লাওয়ার, এটা ইজ এর এক্সাম্পল দিয়ে দেখেছি যে ইট ইজ ভেরি প্রেশাস। সেকেন্ড অন দেখো, দিস ইজ আ রেয়ার টাইপ ফ্লাওয়ার, ইট হ্যাজ ডেলিকেট It has. ফ্র্যাগ্রেন্স। ইট হ্যাজ, এখানে আবার ইট ইজ দিলে কিন্তু মিনিং মিলবে না, তুমি যদি এটাকে ইট ইজ দাও দেখো তো কি হয়, ইট ইজ ডেলিকেট ফ্রাগ্রেন্স। ডেলিকেট মানে কি, সুন্দর, চমৎকার। ফ্রাগ্রেন্স মানে হচ্ছে সুঘ্রাণ, সুগন্ধি, এটা খুব চমৎকার ঘ্রাণ রয়েছে। তাহলে ইট ইজ ডেলিকেট ফ্রাগ্রেন্স, এটা হয় চমৎকার সুগন্ধি হবে। ওখানে সুগন্ধির কথা বলেছে না ফ্লাওয়ারের কথা বলেছে? Flower. ফ্লাওয়ারের কথা বলেছে। ফ্লাওয়ারের সুগন্ধি থাকতে পারে, কিন্তু সুগন্ধি নাউন হিসেবে আলাদা জিনিস। সেন্ট যেটাকে আমরা বলি, বডি স্প্রে সেন্ট, সেটা ডিফারেন্ট জিনিস। আর এই ফ্রাগ্রেন্স বা গন্ধ থাকে কার, ফুলের। তাহলে ইট হ্যাজ, ইট হ্যাজ ডেলিকেট ফ্রাগ্রেন্স। এখন এই হ্যাজ না বলে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস। এবং এখানে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে বুঝতে হবে এখানে যেহেতু সাবজেক্ট এবং ভার্ব কোনোটাই নেই, তাহলে এই বাক্যের মধ্যে শুরুতেই একটা সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বিষয়টা আগের মধ্যে একদম সিম্পল, যদি কোনো আইএনজি এর আগে গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স থেকে আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যদি কোনো ভার্বের ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যদি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে এখানে আমাদের Has সরি হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স থেকে এখানে অপশন বি বসবে, ইট অ্যাপোস্ট্রফি এস। ওকে, নাও নাম্বার 1 প্লিজ। গ্যাপের আগে পরে দেখলে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দু একটা বাদে বাকিগুলোতে আনসার করা Sir, পসিবল। এ হবে। দেখো, ইট ওয়েগ ইটস টেইল, অপশন এ হবে। কেন এ হবে, কেন পজিটিভ প্রোনাউন হবে, কারণ এখানে নাউনের আগে গ্যাপ রয়েছে, টেইল একটা নাউন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে সাবজেক্ট এবং ভার্ব অন্যান্যগুলো ঠিকঠাক মতো রয়েছে। ইট ওয়েগড, ওয়েগ মানে হচ্ছে কুকুর যেভাবে লেজ নাচায়, ঠিক ওটার কথা বলছে যে ইট ওয়েগড ইটস টেইল, এটা তার লেজ নাচাচ্ছিল, লেজ নাড়াচ্ছিল। ওকে, তাহলে ইট ওয়েগড, এটা নাড়াচ্ছিল বা এটা হচ্ছে মুভ করছিল কি, ইটস টেইল, তাহার, ইহার লেজ। ইহার বলতে কাহার, দ্য ডগ, পাপি, দ্য পাপ। যাই হোক, বাক্যের অনেক অর্থ রয়েছে, সেটা আমরা অত দূর যাচ্ছি না। ইট ওয়েগ ইটস টেইল, এখানে মালিকানা বোঝানো হয়েছে, ওনারশিপ বোঝানো হয়েছে। টেইল কার, কার লেজ, ইহার লেজ। ইহার বলতে কাহার, যে লেজ নাড়াচ্ছিল তার। নাম্বার 1 দ্য রাইট অপশন, অপশন এ। নাম্বার 2, শুরুতে রয়েছে বিন। Sir, it বিন has. একটা ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্মের আগে যদি গ্যাপ থাকে তাহলে ডেফিনেটলি পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেন্স থেকে আসবে, কারণ আমার কাছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অপশন রয়েছে। এন্ড দ্য রাইট অপশন শুড বি অপশন বি, B. ইট হ্যাজ বিন। ওকে, মূলত এটা এরকম ছিল, ইট হ্যাজ বিন। সেক্ষেত্রে ইট হ্যাজ, এটা কোন শর্ট ফর্মে কোনটা আসবে, অপশন বি। নাম্বার 3 প্লিজ। Sir, A. সসার, সসার অর্থ কি, পিরিচ। আমরা কাপ রাখি যে পিরিচে, এটার নাম হচ্ছে সসার। দ্য কাপ অফ হট টি সেট অন দ্য সসার, অন ইটস সসার। ইটস অর ইহার সসার, একটা এক কাপ গরম চা কোথায় রাখা হয়েছিল, তার গরম, সরি এক কাপ গরম চা রাখা হয়েছিল তার পিরিচের উপর। পিরিচ কার পিরিচ, চায়ের কাপের পিরিচ। চায়ের পিরিচ। চায়ের পিরিচ না, কাপের পিরিচ আর কি। চায়ের, জি স্যার, চায়ের কাপ। ওকে, তাহলে ইটস সসার, দ্য রাইট আনসার শুড বি অপশন
sorry, option A, its saucer. Number 4, স্যার এটা অপশন এ মনে হয়। number 4, definite option A. Its rusty hinges screamed for oil. এখানে একটা দরজার কথা বলছে, হিঞ্জ মানে হচ্ছে কবজা, দরজার যে কানেক্টর থাকে না, মানে দেয়ালের সাথে দরজার যে কানেক্টর থেকে কবজা, এটার নাম হচ্ছে হিঞ্জ। আর রাস্টি মানে হচ্ছে মরিচা পড়ে যাওয়া, অর্থাৎ এই দরজার কবজাটা কেমন ছিল, মরিচা পড়া কবজা ছিল। তাহলে ইটস রাস্টি হিঞ্জেস স্ক্রিমড ফর অয়েল, এটার একটা কবজা, মরিচা পড়া কবজা তেলের জন্য চিৎকার করছিল, অর্থাৎ মরিচা পড়ে সেটা ক্যাস ক্যাস শব্দ করছে। তাহলে ইটস রাস্টি হিঞ্জেস, ইট শুড বি অপশন এ। নাম্বার 5, বি। স্যার একটা অপশন tricks বি এখানে ইট বলি। হ্যাজ। একটা অপশন এখানে ট্রিক্স বলে দেয়, সেটা হচ্ছে তুমি যদি বাক্যের স্টার্টিং এ যদি দেখো গ্যাপ রয়েছে, তাহলে বুঝবা যে এখানে সম্ভবত, সব ক্ষেত্রে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে যে সেখানে সাবজেক্ট ভার্বের একটা গ্যাপ থাকতে পারে। আর সাবজেক্ট ভার্বের গ্যাপ থাকা মানেই তোমাকে জাজ করতে হবে অপশন বি দিয়ে। লাইক নাম্বার 5, ইট ইজ কাইন্ড অফ ইউ। আমরা জানি যে এই ধরনের বাক্য লিখতে গেলে শুরুতে কিন্তু এভাবে লিখে যে ইট ইজ কাইন্ড অফ ইউ টু কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ইট ইজ, যার যে অপশন দিয়ে যদি আমি বলি তাহলে অপশন বি, ইট ইজ কাইন্ড অফ ইউ। নাম্বার 6, দেখো এখানে গ্যাপটা কিসের আগে বলো তো, মানে একদম কিন্তু জি বাক্যের স্যার স্টার্টিং এ ফার্স্টে, এটাও বি হবে। না, লাস্ট না, এটা বাক্যের একদম স্টার্টিং এ, শুরুতেই কিন্তু। ওকে, ফার্স্টই অবশ্য বলছি। লাস্ট না ফার্স্ট বলছে এটা আমি মিস করে গেছি। হ্যাঁ, হয়তো ফার্স্ট বলেছো। বলছিল। তাহলে রেস্ট, এখানে এটা ফুল স্টপ দিয়ে শেষ, নতুন একটা বাক্য শুরু হয়েছে, তাহলে মূল নিউ সেন্টেন্স ইট যেটা শুরু ইজ করছে, ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট। নাও নাম্বার 7, টু রেস্ট অফ দ্য থিংস প্লিজ। এভাবে বাকিটুকু করো তো। আমি দিস তো। শেষ? না স্যার। ওকে, নাও ক্যান ইউ চেক? স্যার আর দুইটা বাকি আছে। দেখুন, স্যার শেষ। এনিওয়ান এলস? আর কারো বাকি আছে টাইম লাগবে? মনে হয় না। আমি যাচ্ছি পর আমাদের ডিটেইল ডিসকাশনে। নাম্বার 8, স্যার 7 থেকে। স্যার ইটস হবে। 7 হয়নি, ও নাম্বার 7 7, থেকে নাম্বার 7, থ্যাংক ইউ। ইট ইজ স্যার আ রিয়েল এ। ডিসঅ্যাডভান্টেজ, আই মিন ইটস বললে আসলে সঠিক উত্তর বোঝা যাবে না, অপশন বি দিয়ে বলতে হবে, জি রাইট? স্যার অপশন বি। অপশন বি। তাহলে ইটস আ রিয়েল, আই মিন ইট ইজ আ রিয়েল ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু স্টার্টিং এ ছিল, দেখো এখানে কিন্তু অপশন বি দিচ্ছে, ইট ইজ আ রিয়েল ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 4, নাম্বার 8, the স্যার অপশন এ। option এ। A, it's Yes, sir. hot breath burning her scalp, it's hot breath. Okay, so it should be option A. Number 9, বি স্যার। ইট ইজ It is too starting, beautiful. it is starting of a sentence, so it should be option B, it is too beautiful outside. Option B, it is too beautiful outside. Number 10, এটা অপশন বি স্যার। A shame. বি number 10, definitely B, it is a shame. ইজ এ শেম। Okay, number 11, স্যার ইটস it's নাম্বার এ। yes. ইটস। Number Sorry. 11, option A, its pages ruffled, its pages এটা একটা নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে সেখানে অপশন A বসবে, its pages ruffled. Number 12, স্যার বি। starting of a sentence, স্যার এটা it বি is হবে স্যার। imperative, B, option B
should be option B. It is imperative. Number 13. স্যার 13 নম্বরটা একটু বুঝায় দেন স্যার, এটা বুঝি নাই। এ হওয়ার কথা না স্যার? Okay. Number A হওয়ার কথা এবং A সঠিক উত্তর। কিভাবে দেখো, Tony marked his answer sheet with a sharp pencil. Its point nearly piercing the thick paper. ওকে, টনি এমন ভাবে তার আনসার শিটটাকে শার্প পেন্সিল মানে হচ্ছে তীক্ষ্ণ একটা পেন্সিল দিয়ে এমন ভাবে সে এটাকে মার্ক করছিল যে এটার পয়েন্ট নিয়ারলি পিয়ার্সিং দ্য থিক পেপার, মনে হচ্ছিল যেন পেপারটা মানে ইহার পয়েন্ট মানে পেন্সিলের যে মাথার চিকন যে অংশটুকু থাকে এটা কি করবে, নিয়ারলি পিয়ার্সিং দ্য থিক পেপার, এত পুরো একটা কাগজকেও যেন ছিদ্র করে ফেলা এমন একটা অবস্থা। তাহলে ইটস পয়েন্ট, কার পয়েন্ট? পেন্সিল, অফ পেন্সিল, point of pencil, তাহলে ইহার পয়েন্ট, that means point of pencil. Number 13, it should be option A. Number 14, অপশন এ। definitely option A. স্যার এ। Its tail twist. Twist দেখো এখানে ভার্ব রয়েছে twice, তাহলে শুরুতে থাকবে হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন দরকার, টেইল নাউনের আগে গ্যাপ রয়েছে, সো ইট শুড বি A. Number 16, এটা কিন্তু অপশন B স্যার। 15 বি বললে কিন্তু এটা ভুল হবে, আমি কিন্তু না এ স্যার, ইট ইজ yes, মানে একদম বাক্যের শুরু দেখে কিন্তু আবার অনেকে ভাবতে পারে তাহলে এটা তো বি হবে, কারণ আগের সব শুরুগুলো তো বি হয়েছে। নো, আমি বলেছি ম্যাক্সিমাম বাট নট অল। ওকে, দেখো ইটস সারফেস গ্লিমড, ভার্ব হচ্ছে এখানে গ্লিমড, ইটস সারফেস ইহার সারফেস মানে ইহার উপরিভাগ। নাম্বার 15, it should be option A, its surface. Number 16, এ স্যার। again A, এ স্যার। its head, ইহার মাথা, its head. Number 17, definitely B. Definitely B. It is already 2 weeks overdue. It is already 2 বি weeks. স্যার। It is, তাহলে এটার অপশন হিসেবে কোনটা আসবে? B. B. Number 18, তাহলে বি হবে স্যার। again স্যার B. বি, ইট হ্যাজ। Again number 18 B. It has been forever. Number 19, ইটস এ হবে। A. It's tailed, A. And number 20, A. It's on bad speaker. Speaker, it is a noun, so it should be A. Option A. Okay. Any question? Any confusion? না স্যার। I think not. We left just one exercise from this topic. That Yes, is, that is possibly exercise number 6, 2, 2, and 2. In the next class, we will first complete this exercise, then we will go for the class test. আমরা আগামী ক্লাসের শুরুতে এই টপিকটা শেষ করব, তারপর কিন্তু ক্লাস টেস্টে যাব। ক্লাস টেস্টটা একটু মাঝামাঝি সময় শুরু করব, ক্লাসের শুরুতে কিন্তু না। ওকে, ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে বা কিছু জানার আছে ক্লাস টেস্ট সম্পর্কে? আচ্ছা, ধরো একটা লিস্ট নিচ্ছি। ওকে, পেয়েছি, এবার বলো। নো রেসপন্স প্লিজ। মোহাম্মদ বেলাল, Yes, sir. মান্নান খান, শরীফুল আলম, জুবাইদ পাঠান প্রেজেন্ট, দেন ইয়াসিন হোসেন। ইয়েস স্যার। স্যার রেকর্ডিংটা কি অফ করে নেবেন? শিওর, থ্যাংক ইউ।